ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত হবে আশা প্রধান বিচারপতির। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কার্যক্রম চলছে বললেন অ্যাটর্নি জেনারেল। চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে অপেক্ষা করার নির্দেশ কেন্দ্রের। গণ অভ্যুত্থানে আহত ১০০ জনকে চাকরি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। হাসিনা আমলের মানি লন্ডারিং তদন্ত করতে সিআইডিকে নির্দেশ। এবং ভূমিকম্পে লণ্ডভণ্ড চীনের তিব্বতে শতাধিক মানুষের মৃত্যু, সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত। উদ্ধার অভিযানে বিমান সেনাসহ ১৫০০ দমকল কর্মী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আমি মাহমুদ হোসেন স্বাগত জানাচ্ছি আপনাদের। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে আশা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন ও এজলাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ চলছে। কাজী পাপ্পুর রিপোর্ট, জানাচ্ছেন মুনতাসির মামুন। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে বলে আশা জানান তিনি। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। অ্যাটর্নি জেনারেল বলেন, স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন তার সবই করা হবে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি, এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সহযোগিতা লাগলে আমরা করব। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি, বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে মনে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। অবশেষে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের রাত 10টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন। দলীয় প্রধানের বিদেশ যাত্রা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বিমানবন্দরে যাতায়াতকারী সাধারণ মানুষ, যানবাহন এবং পথচারী চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সবাইকে ফুটপাতে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সবশেষ 2017 সালের 15 জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি প্রধান। আজকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য সে যাইতে পারতেছে, তার জন্য সবচাইতে আমাদের কাছে খুশির ব্যাপার। আল্লাহ ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, এই জন্য সারা সমগ্র দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দর্শক, গুলশানে এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী হুমায়ুন কবির। তার কাছে জানব সেখানকার সার্বিক চিত্র। হুমায়ুন, বেগম জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আমাদের জানাবেন। অবগত রয়েছেন যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে অর্থাৎ গুলশানে যে ফিরোজা বাসভবন অবস্থান করছে, সেখান থেকে রাত 8টা উনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখান থেকে 10টা অর্থাৎ কাতারের যে আমিরে যে পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে উনি অর্থাৎ দোহার হয়ে লন্ডনে চিকিৎসার জন্য উনি রওনা দিবেন। এখানে আমরা অর্থাৎ দুপুরের পর থেকে দেখেছি যে বিএনপির যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে। আপনি জানেন যে খালেদা জিয়া কিন্তু অর্থাৎ বেশ কিছু জটিল রোগে তিনি ভুগছেন। তিনি অর্থাৎ আর্থ্রাইটিস এবং কিডনি সহ ডায়াবেটিস বিভিন্ন জটিল রোগে ভোগার কারণে কিন্তু উন্নত চিকিৎসার জন্য উনি দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার কিন্তু চেষ্টা করা হয়েছিল অর্থাৎ তাকে বাইরে পাঠানোর জন্য, এবং কি আইনগতভাবে কিন্তু মোকাবেলা করে কিন্তু ব্যর্থ হয়েছে। সর্বশেষ অর্থাৎ জুলাই যে 5 আগস্টের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর অর্থাৎ খালেদা জিয়া স্থায়ীভাবে অর্থাৎ মুক্তি পান, তার পরিপ্রেক্ষিতে তার বিদেশে যাওয়ার
যে বিষয়টি সেটা কিন্তু দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা বিএনপির যে নেতাকর্মী যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আপনারা আইনগতভাবে এবং ঠিক দলীয়গতভাবে রাজপথে কিন্তু আন্দোলন করে কিন্তু ব্যর্থ হয়েছে। যে আপনাদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষার যে অবসান হতে যাচ্ছে, আজকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া কিন্তু অর্থাৎ লন্ডন যাচ্ছেন, এই বিষয়ে একটু যদি বলতেন আমাদেরকে। দেখুন, আপনারা ভালো করে জানেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আইনকে শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজির হওয়ার মধ্য দিয়ে তিনি জেলখানায় গিয়েছে, তাকে জেলখানায় পাঠানো হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। তবে ঘাত প্রতিঘাত, আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, খুন মধ্য দিয়ে আমরা অনেক দিন পরে হলেও আমাদের নেত্রীকে বের হতে সক্ষম হয়েছি। একটি মাত্র কারণেই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই পতনের মধ্য দিয়েই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলখানা থেকে মুক্ত হয়েছে। আজকে চিকিৎসা করার সুযোগ তিনি পেয়েছে, যে সুযোগ হাসিনা বেগম খালেদা জিয়াকে দেয়নি। যে ভাবে নির্যাতন করেছে, আসলে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখতে চায় নাই। সে চেয়েছে বেগম খালেদা জিয়া বেঁচে না থাকুক এবং তার দল বেঁচে না থাকুক, তার ছেলে তারেক রহমান এ দেশে না থাকুক, বেঁচে না থাকুক। তার জন্য যা করা দরকার সকল কিছু করেছে। দেখুন, আল্লাহ সব কিছু দেখেছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, আল্লাহ এমনভাবে ধরেছে হাসিনা এক পর্যায়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ। আসলে মাহমুদ, আপনি শুনছেন যে আসলে খালেদা জিয়ার অর্থাৎ জিয়া পরিবারের প্রতি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে নিপীড়ন নির্যাতন, সেই চিত্র কিন্তু তুলে ধরেছেন দলের নেতাকর্মীরা। তারা অনেক রাজপথে রক্ত দিয়েছেন, অনেক নেতাকর্মীকে গুম খুনতে শিকার হয়েছে অর্থাৎ শেখ হাসিনা সরকারের যে নির্যাতনের ফলে। এখানে অর্থাৎ 8টার দিকে কিন্তু এখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন। সেখান থেকে রাত 10টায় অর্থাৎ কাতারে যে আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে বেগম জিয়া দোহার হয়ে কিন্তু লন্ডনে চিকিৎসার জন্য উনি রওনা দিবেন। মাহমুদ, অর্থাৎ গুলশান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়ার আইনজীবীরা আদেশের বিরুদ্ধে আপিল করেন। ট্রাস্টে যে টাকা ছিল 2,33 লক্ষ টাকা, সেই টাকা থেকে শুধুমাত্র 40 লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য। এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি। অথচ পলাতক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন, তার ভাষায়। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণকর রাষ্ট্রের পথে যাত্রা শুরু করবে, চলতি বছরই তার ফয়সালা হবে বলে জানালেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইমাম খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান খুতবার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানান। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে সারা দেশে দায়িত্বশীল ইমাম ও খতিবদের নিয়ে এ প্রতিনিধি সম্মেলন। অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা। ইমামতি কুবরার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এতে বক্তারা কোরআন সুন্নাহর আলোকে জাতিকে ঐক্যবদ্ধ করতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান। রাজনৈতিকভাবে কোনো পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নয়। আমরা আশা করি ওলামায়ে কেরাম আগামী দিনেও এই দেশ জাতি গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সেজন্য ইমাম ও খতিবদের ভূমিকা রাখার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে
ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। বিগত সময়ে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মসজিদই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, রাষ্ট্র, আদালত পরিচালনার স্থান। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন, আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল না। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে খতিব সাহেব রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোনো বিচার সালিশের প্রশ্ন আসলে বলে যে চলে আমরা বাইরে চলে যাই। স্বৈরাচারী শাসনামলে আলেমদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ওলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবাড়ি পরানো হয় নাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রিজার্ভ চুরিসহ আওয়ামী লীগ আমলের মানি লন্ডারিংয়ের ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশও দেন তিনি। রাজধানীর মালিবাগে এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। SU সেলিমের প্রতিবেদন। মঙ্গলবার রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা এসবি ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইজিপির নেতৃত্বে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশের অন্য ইউনিটগুলোতে জুলাই অভ্যুত্থানে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। অর্থ পাচার বিগত সরকারের বড় অপরাধ ছিল উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন খাত থেকে কত টাকা খোয়া গেছে তদন্ত শেষে এই বিষয়ে দ্রুত রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেন তিনি। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিভাবে এত অপরাধী পালিয়ে গেল সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট এই সময় অনেকেই পালিয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তবু আমি এটা ইনভেস্টিগেশন করে দেখব। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রিমেম্বারিং মনসুন রেভলিউশন কর্মসূচির আওতায় 8টি বিভাগে মাঝারি দৈর্ঘ্যের কন্টেন্ট বা ফিল্ম নির্মাণে 8 চলচ্চিত্র পরিচালককে নির্বাচিত করা হয়েছে। সকালে সচিবালয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে গঠিত সার্চ কমিটির সদস্য সুমন রহমান নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এসব চলচ্চিত্র তৈরিতে সরকার কাউকে প্রভাবিত করবে না, নিজ উদ্যোগে ছবি তৈরি করতে পারবেন পরিচালকরা। শিল্প চর্চা করতে চায় কিন্তু আমরা তাদেরকে চর্চা করতে দিব না, এরকম হতেই পারে না। বরং আমরা তাদেরকে উৎসাহ দিব, এটাই আমাদের দায়িত্ব। আমরা যে 8 জনকে নির্বাচন করেছি, আমি মনে করি সার্চ কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এই 8 জনের মধ্যে সে ফায়ারটা আছে এবং আমি এটাও বিশ্বাস করি এই 8 জনই জানেন তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এবং তারা যে কাজটা করবেন সেই কাজের দিকেও সবাই তাকিয়ে আছেন এবং তারা এটার ওজন জানেন এবং তারা এটার ওজন রক্ষা করবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.1 মাত্রার ভূমিকম্পে চীনের তিব্বতে শতাধিক মানুষের মৃত্যু ও 130 জন আহত হয়েছে। ডিংরি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
তিব্বতের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টার দিকে ডিংলি অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। এতে তাৎক্ষণিকভাবে মারা যায় 53 জন। দুপুর নাগাদ এই সংখ্যা 100 ছাড়িয়ে যায়। 7.1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের লবুস পর্বত থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকে 1000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযানে নেমেছে চীনা বিমান বাহিনী সহ 1500 দমকল কর্মী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় প্রতিবেশী চীন, নেপাল ও ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে 2008 সালে চীনের সিচুয়াং প্রদেশে ভূমিকম্পের আঘাতে 70,000 মানুষের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন। দুপুরে জেলা সদরের মুন্সিবাজারের গড়েদা রেল ক্রসিং এলাকায় ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে 3 এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর 2 জনের মৃত্যু হয়। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ফরিদপুর সদর উপজেলার গড়েদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসটি 50 গজ দূরে ছিটকে একটি পুকুরে গিয়ে পড়ে। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই 3 জন মারা যায়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহত প্রত্যেকের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান বা রেল ক্রসিং বান না থাকায় প্রায় ঘটে দুর্ঘটনা। গেটম্যান নাই, সেই জন্য এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে। এর আগেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মোট 5 দিন আগে একটা ভ্যান অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে। মেন সমস্যা এখানে এত বড় একটা রাস্তা, এখানে কোনো গেটম্যান নাই। এখানে যদি সরকারিভাবে গেটম্যান দেয়া হয় তাহলে হয়তো বা অনেকটাই সেভ হবে অ্যাক্সিডেন্ট থেকে। রেল ক্রসিং এ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারের সহায়তা আবেদন করে জেলা প্রশাসক। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ভারতে আটক 90 জন বাংলাদেশি জেলে নাবিককে ফেরত আনা হয়েছে। সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার সময় ফিশিং ট্রলার সহ জেলে ও নাবিকদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদিকে বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় 95 জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিএনপি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পল্লবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবী থানায় বিএনপির 2 নম্বর ওয়ার্ডের আয়োজনে এবং ফয়সাল আহমেদ ও মাহফুজুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অসহায়দের সহযোগিতা করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যারা লুটতরাজ করে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের, তারা ধনীর চেয়ে আরো ধনী হয়ে গেছে আর গরিব আরো বেশি গরিব হয়ে গেছে। আমরা এটা চাই না। আমরা চাই ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখতে হবে। এই কারণে আমরা সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন, আপনারা যদি আপনার পাড়া প্রতিবেশীর আশেপাশের
সেই অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, তাহলে কিন্তু সেই ধনী গরিবের যে ভারসাম্য সেটা কিন্তু কমে আসবে। আওয়ামী লীগ উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে অভিযোগ করে আমিনুল হক জানান, দেশের ক্লান্তিকালে নিরলসভাবে কাজ করেছে বিএনপি। উন্নয়নের নামে তারা শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে, আপনাদের কোনো উন্নয়ন হয় নাই। যখনই দেশের কোনো প্রয়োজনে, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি, বিএনপি সেই রাজনীতি করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বাড়াতে তামাক পণ্যে কার্যকর করারোপের দাবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে একাডেমিক গবেষক, সিভিল সোসাইটি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা এবং সচেতন নাগরিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এতে অংশ নেন। মূল প্রবন্ধে জানানো হয়, তামাক ব্যবহারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে প্রাণ হারায় প্রায় 1,61,000 প্রাপ্তবয়স্ক মানুষ। দেশের বাইরের খবর। কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেন, কানাডার উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া। এতে বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি মুক্তি সহ নানান সুবিধা পাবে কানাডা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ স্বীকৃতি দেয়া হয়। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত হবে আশা প্রধান বিচারপতির। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কার্যক্রম চলছে বললেন অ্যাটর্নি জেনারেল। চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে অপেক্ষা করার নির্দেশ কেন্দ্রের। গণ অভ্যুত্থানে আহত 100 জনকে চাকরি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। হাসিনা আমলের মানি লন্ডারিং তদন্ত করতে সিআইডিকে নির্দেশ। এবং ভূমিকম্পে লন্ডভন্ড চীনের তিব্বতে শতাধিক মানুষের মৃত্যু, সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত। উদ্ধার অভিযানে বিমান সেনা সহ 1500 দমকল কর্মী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।